নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন আপনারা জেনে গেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মামলা চলছিল সেই মামলার রায় কি হলো। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমানে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঢাকি সহ বিসর্জন দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে 3 মাসের মধ্যে। আর 3 মাস যারা চাকরি করছেন তারা চাকরি করতে পারবেন। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে এই রায়কে চ্যালেঞ্জ করে। সুব্রত তালুকদার মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলটাকে স্থগিতাদেশ দেয়, কিন্তু পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করার ব্যাপারে সম্মতি দিয়েছিল। তারপর রাজ্য সরকার আবার চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে মামলাটা ফেরত পাঠায়। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি হয়েছে। শুনানি শেষে রায় দেন। সব থেকে গুরুত্বপূর্ণ, ঢাকি সহ বিসর্জনই হয়ে যাবে নাকি অন্য কিছু হবে, এই রায় আপনারা জেনে যাবেন। কিন্তু আমি এই প্রতিবেদনটা আজকে করছি না, তার একটা কারণ আছে। এই রায় বেরোনোর পর রায় আপলোড হবে। সেই আপলোড হওয়ার পর সেই রায়টাকে পড়তে হবে। এত গুরুত্বপূর্ণ বিষয়ে চটজলদি কোনো প্রতিবেদন করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। তাই সময় সুযোগ বুঝে রায়টাকে ভালো করে বুঝে আইনজীবীদের সাথে কথা বলে কি কি ফাইন পয়েন্টস আছে সেই একটা ভ্যান্টেজ ভিউ আপনাদের দেবার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি করব, কিন্তু যেদিন রায়টা প্রকাশিত হচ্ছে সেদিনকে আমি প্রতিবেদন করছি না। কি কারণে করছি না তা আপনাদের জানালাম। আমার এই প্রতিবেদন আপনারা অনেকেই দেখেন, আপনাদের সহযোগিতা পাচ্ছি, আমি কৃতজ্ঞ। 4.5 বছর হয়ে গেল। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আমরা কয়েকজন মিলে এই ভেঞ্চারটা চালু করেছি, চলছে আপনাদের সহযোগিতায় চলছে। খারাপ চলছে বলবো না, পুরোটাই অর্গানিক। আপনারা সহযোগিতা করতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেটা ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহযোগিতা আমরা পেয়ে যাব। এবার আসি আজকের প্রতিবেদনের মূল উপজীব্যতে। 2রা ডিসেম্বর নবান্নে, সম্ভবত নবান্নে বা অন্য কোথাও বলতে পারবো না, কোনো সভাগৃহী হবে, মাননীয় মুখ্যমন্ত্রী তার 14.5 বছরের সরকারের কাজকর্মের একটা খতিয়ান তুলে ধরেছেন। উন্নয়নের পাঁচালী। ইমন চক্রবর্তী গান গেয়েছেন। তো লক্ষ্মীর পাঁচালীর তো একটা চেনা সুর আছে, তাই উন্নয়নের পাঁচালীর সুরটাও সেরকমই ছিল। দিদিমণি এখন খুব সনাতনী আবেগকে সুরসুরি দিতে চাইছেন। কখনো বলছেন দুর্গা মণ্ডপ করব, দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিদিমণি, আপনি যদি এই পাঁচালি টাঁচালি সব বলেন টলেন না, আপনার ভোট ব্যাংক কুপিত হবে না তো? তারা তো প্রশ্ন তুলতেই পারে যে দিদিমণি আমাদের রক্ষা কর্ত্রী, আমরা 100টার মধ্যে 91টা ভোট দিয়েছি, তিনি কি আবার আমাদের ভুলে যাচ্ছেন নাকি? ভুলে গেলে মুশকিল হবে। সে যাই হোক, তো অনেক কথা বলেছেন দিদিমণি, সব বিভিন্ন পরিসংখ্যান টরিসংখ্যান। প্রথমে বলে রাখি যে এই যে উন্নয়নের পাঁচালী নামক বিষয়টি দিদিমণি নিয়ে আসলেন, এটা আইপ্যাকের পরিকল্পনা প্রসূত, একেবারে মস্তিষ্ক প্রসূত। তার মানে উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করে ভোটে যাবে তৃণমূল। জেলায় জেলায় বিধানসভা কেন্দ্রে এগুলোতে ডিসপ্লে ভ্যানে সব প্রচার করা হবে। অনেক কথা বলেছেন দিদিমণি, আমি সব কথার মধ্যে ঢুকবো না। প্রথমে বলি, 2,20,00,000 বেশি মাতৃশক্তিকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, 74,000 কোটি টাকা খরচ হয়েছে, 2 কোটি নাকি কর্মসংস্থান হয়েছে, আরো নাকি 1 কোটি কর্মসংস্থান হবে, 2 লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা। তার মধ্যে কি দেউচা পাচামি, তাজপুর আর ওই উত্তর 24 পরগনায় হাবড়ায়, অশোকনগরে
ওএনজিসি যে তেল খুঁজে পেয়েছে সেই সবও ধরা আছে। এখন প্রশ্ন হলো, এই 2 কোটি যে কর্মসংস্থান হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করছেন, এটা কোথায় হয়েছে? আপনি একটু কারা কারা চাকরি পেয়েছেন, কোথায় চাকরি পেয়েছেন, কত বেতন পান, বা কর্মসংস্থানই ধরলাম, কোথায় হয়েছে, কোন কোম্পানিতে হয়েছে, কোন সেক্টরে হয়েছে, তারা কত বেতন পান, তার একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন না। নাম, পরিচয়, ঠিকানা, সংস্থার নাম দিয়ে। চ্যালেঞ্জ করছি, পারবেন না, কারণ এই তথ্য জল মেশানো তথ্য। 14.5 বছরে 2 কোটি কর্মসংস্থানের দাবি করছেন মুখ্যমন্ত্রী, আর যেখানে সরকারি পদ ফাঁকা পড়ে রয়েছে। স্থায়ী নিয়োগ এই সরকারের অভিধানেই নেই, সব কন্ট্রাকচুয়াল। শিক্ষকদের পদ ফাঁকা পড়ে রয়েছে, পুলিশে পদ ফাঁকা পড়ে রয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে পদ ফাঁকা পড়ে রয়েছে। তার মধ্যে দিদিমণি 2 কোটি কর্মসংস্থানের গল্প ফাঁদলেন। একটু আমরা না পুরো তথ্যটা জানতে চাই, কারা কারা এই 14.5 বছরে চাকরি পেয়েছে বা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে, তাদের সম্পর্কে যাবতীয় তথ্য। শিল্পে এগিয়েছে, পরিকাঠামোয় এগিয়েছে, কৃষকদের সহায়তাতে এগিয়েছে রাজ্য, স্বাস্থ্য, শিক্ষা, সবকিছুতে নাকি বাংলা দেশের কাছে মডেল। অবশ্যই মডেল। তো এখানে তো চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে না নিলামে। 2016 সালের এসএসসি, সুপ্রিম কোর্ট বলছে গন্ধ বেরোচ্ছে নিয়োগ থেকে। নয়নের মণিদের ব্যাকডোর দিয়ে আবার চাকরির পরীক্ষায় বসানোর জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, এরপরে আর কারুর কিছু বলার বোধহয় কোনো প্রশ্নই থাকে না। এই যখন মুখ্যমন্ত্রী লম্বা ফিরিস্তি দিলেন, রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যের একটা প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে 207টি সংস্থা এখান থেকে পাটতাড়ি গুটিয়েছে। আর 2011 থেকে এই 2025 সেপ্টেম্বর পর্যন্ত 6895টার মতো সংস্থা এখান থেকে পাটতাড়ি গুটিয়েছে। তার মধ্যে 480টি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত। ভারতবর্ষে যে বিদেশি বিনিয়োগ এসছে সাম্প্রতিক অতীতে, তার 1% কম এসছে পশ্চিমবঙ্গে। এটা বাস্তব, এটা তথ্য। এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয় ফি বছর ঘটা করে, বলে 7th এডিশন হয়ে গেছে, 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব হয়েছে। দিদিমণি একটু বলুন না, কত কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে? আপনি শেষ কোথায় কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? আপনার হাসি মুখের ছবি তো আমরা দেখলাম না। বিড়লা পাশে রঙের কারখানার উদ্বোধন করবেন খড়গপুরে, খুব আহ্লাদিত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না, হবেও না। এই রাজ্য শিল্পপতিদের গন্তব্য নয়। শিল্পপতিরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আসবেন, ভালো ভালো কথা বলবেন, কিন্তু যখন বিনিয়োগ করার প্রশ্ন আসবে তখন তারা গিয়ে মহারাষ্ট্রে করবেন, গুজরাটে করবেন, আসামে করবেন, উড়িষ্যায় করবেন। আসলে শিল্পপতিরা এখানে আসলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস। এবং শিল্পপতিরা একটা জিনিস খুব ভালো বোঝেন, তারা যত সুন্দর সুন্দর কথাই বলুন না কেন, তারা জানেন কোথায় বিনিয়োগ করলে তাদের বিনিয়োগ সুরক্ষিত থাকবে, এবং শিল্প বান্ধব সরকার থাকলে তারা অনেক সুযোগ সুবিধা পাবে। শিল্পপতিদের ইনসেন্টিভ স্কিমে বাতিল করে দিয়েছে এই সরকার। তাহলে এই সরকার কি আদৌ শিল্প বান্ধব? এই প্রশ্নটা শিল্প মহলে কথা বললেই বুঝতে পারবেন, আমি কোনো নতুন কথা বলছি না। তাও মুখ্যমন্ত্রী দাবি করেছেন 2 কোটি কর্মসংস্থান হয়েছে। আসলে আইপ্যাকের সাজানো চিত্রনাট্য মুখ্যমন্ত্রী খুব কায়দা করে বলেছেন। উনি তো মানুষকে বিভ্রান্ত করতে ভালোবাসেন, তথ্যের জাগলারি করেন। তো এটা উন্নয়নের পাঁচালী না ঢপের পাঁচালী, এটা জনগণ বিচার করবে। 2011 সালে ক্ষমতায় আসার সময় তিনি বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক, যুবশ্রী, বেকার ভাতা একটাও হয়েছে? শুভেন্দু অধিকারী বলেছেন যে 294টা কেন্দ্রে গিয়ে বিজেপির বিধায়করা, নেতারা
চার্জশিট দেবে যে কোন কেন্দ্রের জন্য মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কতটা রূপায়িত হয়েছে। আপনি আইপ্যাকের চিত্রনাট্যকে সামনে রেখে উন্নয়নের পাঁচালি পড়লেন। আসলে অনেক তথ্য জল মেশানো। আপনি বললেন আমরা সবাইকে দিই কন্যাশ্রী, এই লক্ষ্মীর ভান্ডার, কোনো বাদ বিচার করি না। আপনি সবাইকে দেবেন কেন? আমি শুনলাম যে কাঞ্চন মল্লিকের স্ত্রীও নাকি লক্ষ্মীর ভান্ডার প্রাপক। তার কি দরকার? উচ্চ পদে চাকরি করে, সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ, তাদেরও দরকার লক্ষ্মীর ভান্ডার। যাদেরকে দেওয়ার তাদেরকে দিন, যাদের সত্যি দরকার তাদেরকে দিন। সরকারি টাকা মানে আমাদের করের টাকা দিয়ে দান খয়রাতি করবেন না। টার্গেট বেনিফিশিয়ারিকে দিন, যাতে লাভ হয়, তারা একটু সুরাহা পায়। এতে মহিলাদের সশক্তিকরণ বা আত্মমর্যাদা বাড়তেই পারে। আমি লক্ষ্মীর ভান্ডারের বিরোধী নই, কিন্তু আমি চাই যাদের দরকার সেই উপভোক্তাদের দেয়া হোক, সবার জন্য নয়। এতে অপচয় হয়। সেই টাকা বাঁচলে পরে আপনি স্থায়ী সম্পদ, পাকা নিয়োগ এগুলো করতে পারতেন। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে আপনি তিনবার ভোট বৈতরণী পেয়ে রয়েছেন, কিন্তু বারবার এক জিনিস হবে না। যে সরকারই আসবে ক্ষমতায়, তারা কিন্তু এই ধরনের সামাজিক প্রকল্প বন্ধ করবে না। এটা মাতৃশক্তি জানেন। ওই লক্ষ্মীর ভান্ডারের এফেক্টটা ডিসকাউন্টেড হয়ে গেছে। কেন্দ্রীয় বঞ্চনা, কত 1,87,000 কোটি টাকা কেন্দ্র দেয়নি, আটকে রেখেছে হিংসুটে ইত্যাদি বলেন। তো নরেন্দ্র মোদী সরকারের দাবি 2014 থেকে এখন পর্যন্ত তারা 8 লক্ষ কোটি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গে। এখন তো শুনলাম 100 দিনের কাজ আবার চালু হবে, কিন্তু ওই আদালত তো এটা বলেছিল রেট্রোস্পেক্টিভ নয়, প্রসপেক্টিভ এফেক্টে, এবং প্রকৃত উপভোক্তারা যাতে মজুরিটা পান সেটা নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার। এমন মেকানিজম তৈরি করা হবে যাতে সরাসরি উপভোক্তারা, মানে যারা কাজ করেছেন 100 দিনে, তারা মজুরিটা পান। পশ্চিমবঙ্গের জন্য আলাদা আইন বা আলাদা নিয়ম কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক তৈরি করবে, সেই অধিকার তাদের দিয়েছে আদালত। কত বড় লজ্জার বিষয় বলুন তো। সারা ভারতবর্ষে এক নিয়ম, আর পশ্চিমবঙ্গের জন্য যদি আলাদা নিয়ম হয়, তাতে লজ্জায় আমাদের মাথা হিট হয়ে যায়। আদালত রাজ্য সরকারের গালে 82 শিক্ষার চর মেরেছে, তাও তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকারকে মারল। আদালত কি বলেছিল? কেন্দ্রীয় সরকারকে দিতে হবে প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ বলেনি। যে টাকা উদ্ধার হয়েছে সেটা ওই পেন কেন্দ্রীয় সরকারের তহবিলে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে জমা করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমতা থাকবে এমন কোনো পদক্ষেপ নেওয়ার পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, যাতে উপভোক্তারা সরাসরি তাদের মজুরিটা পান। এটা আপনাদের জয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে মিথ্যার বেসাতি করতে করতে এবং তথ্যের জাগলারি করতে করতে এই সরকার দিনকে রাত করে, রাতকে দিন করে, এবং পেশাদার সংস্থা নানা জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছে, সেই তথ্যে জল মিশিয়ে একটা রোজি পিকচার তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আপনি তো একবারও বললেন না যে নিয়োগ দুর্নীতির কথা, আপনার সরকারের অপদার্থতার জন্য 26,000 লোকের চাকরি বাতিল হলো, একবারও তো বললেন না। আপনার ভাষায় দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক বালু মল্লিক খাদ্য চুরি করে জেলে গেছিল, পুরো নিয়োগ দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি, বললেন না তো। এটাও তো অ্যাচিভমেন্ট এই সরকারের, চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করা, এটা একটা অ্যাচিভমেন্ট। আবার নতুন করে বিভ্রান্ত করছেন মানুষকে। সামাজিক প্রকল্প আপনার 94টা আছে আমরা জানি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে সেটাও জানি। শুধু সামাজিক প্রকল্প একটা সরকারের উন্নয়নের খতিয়ান হতে পারে না। ইন্ডাস্ট্রি কি হয়েছে, কর্মসংস্থান কি হয়েছে, পরিযায়ী শ্রমিকরা এত রাজ্যের বাইরে যায় কেন,
কেন এ রাজ্যে থাকলে তারা মজুরি কম পায় অন্য রাজ্যের থেকে? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। কেন এখনো বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেন না? 2 কোটি কর্মসংস্থানের দাবি করেছেন, কোন সংস্থায় হয়েছে, কত টাকা বেতন পান, তাদের চাকরির শর্তাবলী কি, এবং এরা কারা? নিশ্চয়ই আপনাদের ডেটাবেস আছে, তথ্য ভান্ডার আছে। রাজ্যবাসীকে জানান সৎসাহস থাকলে যে এই 2 কোটি মানুষ বিগত 14.5 বছরে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। সেটা তো জানাচ্ছেন না। একটা তথ্য ছেড়ে দিলেন বাজারে, ভাবলেন অনুপ্রাণিত সংবাদ মাধ্যম সেই তথ্যকে খেয়ে নিয়ে ঢাক বাজাতে থাকে। কিন্তু একটু বিচার বুদ্ধি বিবেচনা এবং বাস্তবটাকে যদি আপনি বিচার করেন সাদা চোখে, কোনো রাজনৈতিক দলের চশমা আপনাকে পড়তে হবে না, তাহলেই আপনি বুঝতে পারবেন দিদিমণি যা দাবি করছেন বাস্তবটা কি। আইপ্যাকের লেখা চিত্রনাট্য, সেই চিত্রনাট্যকে দিদিমণি সুন্দর করে উপস্থাপনা করেছেন গান টান দিয়ে, উন্নয়নের পাঁচালী ইত্যাদি বলে। চিরে কি ভিজবে দিদিমণি? মানুষ তো জানে 14.5 বছরে কি হয়েছে। সবসময় কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করবেন, আয়ুষ্মান ভারত লাগু করতে দেবেন না, আরো অনেক, বিশ্বকর্মা প্রকল্প লাগু করতে দেবেন না, কৃষক নিধি সম্মান যেটা কেন্দ্র সরকার দেয়, শুভেন্দু অভিযোগ করেছেন 33 লক্ষ কৃষকের নাম আপনি দেননি। প্রথমে তো দিতেই চাইছিলেন না, তারপরে দিয়েছেন বাধ্য হয়ে, 33 লক্ষ নাম দেননি, শুভেন্দুর অভিযোগ। হঠাৎ করে আপনি এই উন্নয়নের পাঁচালীটা প্রকাশ করলেন কেন? কোন নির্বাচন লড়তে গেলে তো একটা ইস্যু লাগে, আপনার কাছে তো কোনো ইস্যু নেই। মানুষ তো জানে আপনারা 15 বছরে কি করেছেন। 5 বছর আবার আসলে আপনারা এই করবেন সেই করবেন বললে মানুষ বিশ্বাস করবেন না। কোনো স্বপ্ন ফিরি করলেও মানুষ সেটাকে গ্রহণ করবে না। 2011-র আগে যা ছিল 2026-এর আগে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এটা খড়কুটো আঁকড়ে ধরার প্রয়াস। তাই আইপ্যাককে দিয়ে সাজানো চিত্রনাট্য, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তাতে জল মিশিয়ে এমন একটা ছবি তুলে ধরা যে পশ্চিমবঙ্গ নাকি ভারতকে পথ দেখাচ্ছে। শিল্পের পরিস্থিতি তো বললাম, 6,895টা সংস্থা 2011 থেকে এই সময় পর্যন্ত এখান থেকে পাট্টারি গুটিয়ে চলে গেছে। তাও মুখ্যমন্ত্রী এসব দাবি করছেন, উদ্ভট দাবি, যার সঙ্গে সত্যের সামান্যতম যোগাযোগ পর্যন্ত নেই। আইপ্যাকের শেখানো বলি বলে চলেছেন। পশ্চিমবঙ্গের মানুষকে কি এত বোকা ভাবেন আপনারা? মানুষ কি জানে না এ রাজ্যের অবস্থাটা ঠিক কি? দিদিমণি, আপনি যতই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু বারবার বোকা বলবে না। বারবার মানুষকে বোকা বানাবার চেষ্টা হলে নিজেরাই একসময় বুদ্ধু বলে যাবেন। দেখা যাক বাংলার মানুষ আপনার উন্নয়নের পাঁচালীকে কিভাবে গ্রহণ করে।